স্লোগানে মুখর খুলনার রাজপথ। প্রধানমন্ত্রীর জনসভায় স্থলমুখে হাজার হাজার মানুষ। ২৪ প্রকল্পের উদ্বোধন করে যোগ দেবেন সমাবেশে। নির্বাচনী দিক নির্দেশনার অপেক্ষায় নেতাকর্মী। বিএনপি জামাতের চতুর্থ দফা অবরোধের শেষ দিনে নারায়ণগঞ্জে পড়ল বাদ। নির্বাচন ঘিরে বিদেশ থেকে আসছে কোটি কোটি টাকা। ব্যবহার হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে। দুদকের সাঁড়াশি অভিযানের প্রস্তুতি। অবশেষে বে টার্মিনাল নির্মাণের মাস্টার প্ল্যান অনুমোদন দিচ্ছে সরকার। $4.5 বিলিয়ন বিনিয়োগে সঙ্গী সিঙ্গাপুর ও দুবাই পোর্ট। কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং গাজায় হাসপাতালে কার্যক্রম বন্ধ থাকায় মারা যাচ্ছে একের পর এক নবজাতক। উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে খুলনায় সাজ রব। ইতিমধ্যেই সমাবেশ স্থল সার্কিট হাউস মাঠে ঢল নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীর। সকাল থেকেই মিছিল নিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে সমাবেশ স্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। সড়ক ও রেলপথে অন্যান্য জেলার নেতাকর্মীরাও আসছেন। এরই মধ্যে নৌকা ও পদ্মা সেতুর আদলে সার্কিট হাউসে প্রস্তুত হয়েছে মঞ্চ। সমাবেশ থেকে আসন্ন নির্বাচনের দিক নির্দেশনা আসবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের। এই মুহূর্তে খুলনা সার্কিট হাউস মাঠে আছেন সহকর্মী দেবাশিস রায় ও সমাবেশ স্থলের বাইরে আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। আমরা শুরুতেই যাব দেবাশিসের কাছে। দেবাশিস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদিনের যে সফর আজ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই সফরকে কেন্দ্র করে যে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে খুলনা সার্কিট হাউস ময়দানে, সেই ময়দান কিন্তু এখন এরই মধ্যে প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠের অধিকাংশ অংশ। আপনারা এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় নেতারা মঞ্চে অবস্থান নিয়েছেন এবং আওয়ামী লীগের যে আসলে খুলনা বিভাগীয় সমাবেশ, সেই সমাবেশের আনুষ্ঠানিকতাও এর মধ্যে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর অল্প কিছুক্ষণ পরেই ঢাকা থেকে আকাশপথে রওনা দেবেন এবং এই সার্কিট হাউস মাঠ সংলগ্ন যে স্টেডিয়াম রয়েছে, জেলা স্টেডিয়াম, সেই জেলা স্টেডিয়ামে তিনি হেলিকপ্টারে অবতরণ করবেন। এরপর সার্কিট হাউসে গিয়ে সেখানকার কর্মকর্তা, বিশেষ করে মাঠ প্রশাসনের যে কর্মকর্তারা বা বিভাগীয় এবং জেলা প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন, তাদের সঙ্গে তিনি একটি সমন্বয় সভা করবেন। প্রধানমন্ত্রীর অন্যান্য জেলা বা বিভাগীয় সফরগুলো কাভারেজের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে এই ধরনের সফরগুলোতে প্রধানমন্ত্রী আসলে দ্বৈত ভূমিকায় অবতীর্ণ হন। প্রথমত তিনি সরকার প্রধান বা প্রশাসনিক যে দায়িত্বগুলো থাকে, সেই দায়িত্বের মধ্যে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু প্রশাসনিক বৈঠক করেন এবং সিদ্ধান্ত দেন এবং এর পরপরই রাজনৈতিক যে কর্মসূচি থাকে সেই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন। খুলনাতেও ঠিক একই অবস্থা। তার কর্মসূচির প্রধানমন্ত্রী সেই সমন্বয় সভা সার্কিট হাউসে শেষ করার পর 2:45 এই সার্কিট হাউস ময়দানে এসে উপস্থিত হওয়ার কথা এবং যেখানে আওয়ামী লীগের জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। মূলত এই জনসভাটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তৃণমূল আওয়ামী লীগের পক্ষ থেকে, কেননা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে দোরগোড়ায়। যে কোনো দিন হয়তোবা খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তফসিল ঘোষণার পর বেশ কিছু বিধি নিষেধ আরোপিত হবে রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলগুলোর প্রধানদের উপরে, নির্বাচনী বিধিমালা। সেই অনুযায়ী বলা চলে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের জনসভাটি বেশ গুরুত্বপূর্ণ এবং এই জনসভা থেকে আগামী নির্বাচনে এখানে যারা কর্মী সমর্থকদের নিয়ে এসেছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের একটি চিন্তা ভাবনা রয়েছে যে আসলে সামনে যেহেতু জাতীয় নির্বাচন সামনে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে দলের নিরঙ্কুশ বিজয় অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সভাপতির দিক নির্দেশনা নেবার জন্যই কিন্তু এখানে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং নেতাকর্মীদের পাশাপাশি অসংখ্য মানুষ আমরা দেখছি যে সাধারণ মানুষ যারা এই সার্কিট হাউসের মাঠটি আমরা অন্যান্য মাঠগুলোর তুলনায় বিবেচনা করলে খুব একটি বড় মাঠ নয়, তবে আশা করা যাচ্ছে যে এই মাঠ পূর্ণ হয়ে গেলেও এর বাইরেও বেশ কিছু মানুষকে থাকতে হবে। আর কেন্দ্রীয় নেতারা সহ এখানকার যারা আঞ্চলিক নেতা রয়েছেন বা বিভাগীয় বা জেলা পর্যায়ের নেতা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে অন্তত 10 লাখ মানুষের সমাগম হবে, যারা শ্রমিক অসন্তোষের নেপথ্যে দেশি বিদেশি আর এই জনসভা মঞ্চ থেকেই অর্থাৎ জনসভা স্থল থেকেই
খুলনার উন্নয়নের 24টি উন্নয়ন প্রকল্প এবং 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর 24টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এর পাশাপাশি 5টি প্রকল্পের আমরা যতটুকু জেনেছি যে ভিত্তিপ্রস্তর দেওয়া হবে। মোটামুটি 8 থেকে 10টি মন্ত্রণালয় এই প্রকল্পগুলো বাস্তবায়ন করছে এবং সরকার যেটি বলছে যে কেন্দ্র থেকে প্রাপ্ত কোনো পার্থক্য খুব কম থাকবে। এই যে প্রকল্পগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে সফরের মধ্য দিয়ে খুলনাবাসী পেতে যাচ্ছে সেই প্রকল্পগুলো কিন্তু অন্যান্য প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে এবং সেই প্রকল্পগুলোর মাধ্যমে উপকৃত হবেন বৃহত্তর খুলনার মানুষ। তো জনসভা মঞ্চের মাঝি থেকে অর্থাৎ মাঠের মাঝখান থেকে এই তথ্যগুলো আমার কাছে ছিল আপনাদের জানানোর মতো। বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছুটে আসছেন এই জনসভায় যোগ দেওয়ার জন্য অসংখ্য মানুষ। জনসভার বাইরে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন, তিনি জানাবেন আসলে বাইরের পরিস্থিতিটি কেমন। আব্দুল্লাহ মামুন। কর্মীদের মিছিল শহরে প্রবেশ করতেছে এবং এই মুহূর্তে সমাবেশ স্থলের বাইরের যে সড়কগুলো রয়েছে সড়কটি কিন্তু একেবারে পুরোপুরি মানুষের ইসে পরিণত হচ্ছে, মানুষ পরিণত ভরে গিয়েছে। সড়কটিতে একটির পর একটি মিছিল আসছে এবং আমরা দেখেছি রং বেরঙের বিভিন্ন গেঞ্জি, ক্যাপ সহ নানা রকম প্লাকার্ড সহ এখানে মিছিলে আসছেন নেতাকর্মীরা। বিশেষ করে আমরা এখানে নারী নেতাকর্মীদের দেখেছি যারা আসলে নৌকা প্রতীকটিকে আসলে সামনে নিয়ে এসেছেন, তারা সামনে ধরে রেখেছেন। এর পাশাপাশি আমরা দেখেছি রং বেরঙের ক্যাপ পরা এবং তারা সবাই কিন্তু প্রধানমন্ত্রীকে আসলে স্বাগত জানিয়ে বক্তব্য রাখছেন। এখানে তারা আসলে স্লোগান দিচ্ছেন। একটু বলে রাখি, এখানে কিন্তু আমরা দেখছি যে মিছিলে একেবারে পুরো সমাবেশ স্থলের বাইরের জায়গাটি পূর্ণ হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 11:30টার দিকে আমরা দেখেছি একজন লেখক যখন কিছু একটা লেখে সেটা এক ধরনের লেখা, তাই তো? সেটাকে যখন নাকি চলচ্চিত্রে রূপায়িত করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। গল্পের সঙ্গে ওইটার সম্পর্ক থাকার কথা না। কাজেই আমার গল্পের যে বিষয়টা আমি চেয়েছিলাম যে যারা মুক্তিযুদ্ধ দেখে নেই তারা যেন অনুভব করতে পারে। একজন লেখক যখন কিছু একটা লেখে সেটা এক ধরনের লেখা, তাই তো? সেটাকে যখন নাকি চলচ্চিত্রে রূপায়িত করা হয় সেটা কিন্তু মূল যে গেট বা ফটক সেটি কিন্তু এখনো সাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। এটি উন্মুক্ত করে দেওয়া হলে কিন্তু এই মানুষগুলো আসলে ভিতরে প্রবেশ করবেন। আমরা আসলে খবর নিয়েছিলাম বিভাগের 10 জেলার বিভিন্ন স্থান থেকে লঞ্চে করে, বাসে করে, ট্রাকে করে যেভাবে পেরেছেন তারা কিন্তু আসলে এখানে পৌঁছেছেন। একটু বলে রাখি, দুপুর 3টায় কিন্তু প্রধানমন্ত্রী এখানে আসলে মঞ্চে উপস্থিত হওয়ার কথা এবং মঞ্চের সমাবেশে ভাষণ দেওয়ার আগে তিনি কিন্তু খুলনার বিভিন্ন স্থানের 24টি প্রকল্পের উদ্বোধন করবেন। এসব উদ্বোধন প্রকল্পের মাধ্যমে কিন্তু এই অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে এমনটা বলছেন এখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা, এবং তারা আশা করছেন এই সমাবেশ থেকে নতুন নতুন প্রকল্পের ঘোষণাও আসবে। তো আমার কাছে এই ছিল জনসভা স্থলের বাইরে থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত হয়েছিলাম খুলনার সার্কিট হাউস এলাকা থেকে। বিএনপি জামাতের অবরোধের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর উত্তরাতে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি চলে যাব তার কাছে। বিমান হামলায় টানা চতুর্থ মেয়াদের শেষ দিনের অবরোধ চলছে, শেষ দিন, এবং সেই অবরোধের শেষ দিন চিত্র যদি বলি যে সকাল থেকে কিন্তু ঢাকা শহরের যে সড়কগুলি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে গণপরিবহনের কোনো কমতি ছিল না। পাশাপাশি কিন্তু স্বাভাবিক যে জীবনযাত্রা সেটিও কিন্তু মানুষের মধ্যে দেখা গেছে। দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু স্বাভাবিক নিয়মে চলছে। তবে দূরপাল্লার গণপরিবহন যাত্রী কম থাকার কারণেই এবং ঢাকার বাইরে নিরাপত্তা সংকটের কারণে হচ্ছে যে দূরপাল্লা গণপরিবহন কম যাতায়াত করছে, এমনটি পরিবহন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে একটি বিষয় বলবো যে বিএনপি জামাতের ডাকা এই যে অবরোধ চলছে সেই অবরোধে কিন্তু প্রতিহত করতে ঢাকার প্রত্যেকটি প্রবেশদ্বার এবং প্রবেশ মুখে কিন্তু আওয়ামী লীগ যে অবস্থান করছে, আওয়ামী লীগ তাদের যে প্রতিবাদ মিছিল, প্রতিবাদ কর্মসূচি সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা 18 আসন অর্থাৎ উত্তরাতে আমরা রয়েছি, যেখানে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে এখানে অবস্থান নিয়েছেন এখানকার যে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলো, তারা কিন্তু এখানে সকাল 11টা থেকেই অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থান কর্মসূচি তারা এই মুহূর্তে পালন করছেন। এবং তারা যেমনটি বলেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে যতদিন পর্যন্ত বিএনপি জামাত অবরোধের ডাক দিবে এবং সহিংসতা চেষ্টা করবে ততদিন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে সতর্ক পাহারা থাকার সুনির্দিষ্ট ঘোষণা রয়েছে দল থেকে।
এবং সেই লক্ষ্যেই কিন্তু উত্তরাতে আজকে এখানকার যে এমপি রয়েছেন তিনি কিন্তু তার নেতাকর্মীদের নিয়ে এই উত্তর আব্দুল্লাহপুর এখানে অবস্থান নিয়েছেন। একজন লেখক যখন কিছু একটা লেখে সেটা এক ধরনের লেখা, তাই তো? সেটাকে যখন নাকি চলচ্চিত্রে রূপায়িত করা হয় এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। গল্পের সঙ্গে ওইটার এই সম্পর্ক থাকার কথা না। কিন্তু নেতাকর্মীরা আমাদেরকে বলেছেন, আমার গল্পে যে বিষয়টা চেয়েছিলাম যে যারা দেখে নেই, একজন লেখক যখন কিছু একটা লেখে সেটা এক ধরনের লেখা, তাই তো? সেই অবরোধ কিন্তু অনেক যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই অবরোধ কর্মসূচি প্রতিবাদে তারা রাজপথে অবস্থান নেবেন এবং সে লক্ষ্যেই কিন্তু নেতাকর্মীরা এই ঢাকার প্রত্যেকটি প্রবেশদ্বারে অবস্থান নিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের যে অবরোধ সব শেষ। সহকর্মী ওবায়দুল্লাহ মামুন যুক্ত হয়েছিলেন রাজধানীর উত্তরা থেকে। নির্বাচনকে কেন্দ্র করে হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে দেশে আসছে বিপুল পরিমাণ অর্থ। সন্ত্রাসী অর্থায়ন সহ ভোটারদের প্রভাব বিস্তারে ব্যবহার হবে এসব কালো টাকা, এমন আশঙ্কার কথা জানালো দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মুখ্য আইনজীবী বললেন, চলতি মাসেই সাঁড়াশি অভিযানে নামবে দুদক, মাঠে থাকবে 25টি টিম। এদিকে সন্দেহজনক লেনদেন হওয়া মাত্রই তদন্ত সংস্থাগুলোকে তথ্য দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। মার্জিয়া মামুর রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 1.5 মাসের মতো। এরই মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। এর মধ্যে আবার নতুন সংখ্যা কালো টাকা ব্যবহার। নির্বাচনকে ঘিরে একটি গোষ্ঠী বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশে পাঠাচ্ছে, যা সন্ত্রাসী অর্থায়ন, ভোটারদের প্রভাবিত করা সহ ভীতিকর পরিস্থিতি তৈরিতে ব্যবহার করা হবে বলে শঙ্কা করছে দুর্নীতি দমন কমিশন। টাকার প্রবাহ কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কারা আনছে সেদিকে তীক্ষ্ণ নজর রেখে চলতি মাসেই সাঁড়াশি অভিযানে নামবে দুর্নীতি দমন কমিশন। মাঠে থাকবে 25টি টিম। নির্বাচনকে বানচাল করার জন্য বা যারা নির্বাচনকে বানচাল করতে চায় তারা হুন্ডির মাধ্যমে টাকা দেশে পাঠিয়ে সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাস অর্থায়ন করে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে চায়, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে দুদক হুন্ডি পাচারকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান নামবে। কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কারা করছে, সেভাবে অবশ্যই দুর্নীতি দমন কমিশন তার আইন বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকবে। এদিকে সন্দেহজনক লেনদেন হওয়া মাত্র সে বিষয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচিত সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলোকে জানানো, এমনটাই মনে করছেন আর্থিক গোয়েন্দা ইউনিটের সাবেক প্রধান কর্মকর্তা। লেনদেনের ক্ষেত্রে কোনো অস্বাভাবিকতা দেখা যায় কিংবা সন্দেহজনক কিছু দেখা যায়, তখন কিন্তু এটা গোপনীয়ভাবে তাদের একটা রিপোর্ট করার ব্যবস্থা রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট, কাস্টমস ইন্টেলিজেন্স সহ সংশ্লিষ্ট সব সংস্থাগুলোর সঙ্গে তথ্য বিনিময় শুরু করেছে দুদক। একই সঙ্গে জাতিসংঘের বৈশ্বিক সংগঠন গ্লোভ নেটওয়ার্কের সদস্য হতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠিও দিয়েছে সংস্থাটি। এখানে যদি বাংলাদেশ সদস্যপদ অর্জন করে তাহলে বাংলাদেশ অর্থ পাচারের ক্ষেত্রে, অর্থ ফেরত আনার ক্ষেত্রে অনেক সহযোগিতা পাবে। গ্লোব নেটওয়ার্কের সদস্যপদ পেলে দুর্নীতি, অর্থ পাচারের তদন্ত এবং পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সদস্য দেশগুলোর ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সঙ্গে তথ্য আদান প্রদান সহ প্রয়োজনীয় সাহায্য পাবে বাংলাদেশ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। তৈরিতে ব্যয় হবে 17,000 কোটি টাকা আর বিনিয়োগ হবে $4.5 বিলিয়ন। এমন ইতিবাচক প্রস্তাবে সম্মতি দিয়ে বে টার্মিনালের মাস্টার প্ল্যান অনুমোদন দিতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তাবিত এই বন্দরে বিনিয়োগ করবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাইয়ের ভিপি ওয়ার্ল্ড। এছাড়া ব্রেক ওয়াটার তৈরির প্রকল্পে $50 মিলিয়ন দেবে বিশ্বব্যাংক। কাল আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী এই মাস্টার প্ল্যানের উদ্বোধন করবেন। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। সাগর তীরে বহুল আলোচিত 6 কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালে চূড়ান্ত হওয়া মাস্টার প্ল্যান 2017 সালে প্রাথমিক মাস্টার প্ল্যান তৈরি হওয়ার পর ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় চূড়ান্ত প্ল্যান আটকে ছিল প্রায় 6 বছর। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পাওয়ার পর চূড়ান্ত হয়েছে এই প্ল্যান। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই অনুমোদনে স্বাক্ষর করবেন। ইব্রাহিম খালেদ এরকম সন্দেহের কারণ কি? আমরা
সরাসরি সমুদ্রের পাড়ে আমরা সমুদ্রের মধ্যে আমরা একটা প্রথমত তার সর্বশেষ প্রকাশিত উপন্যাসের একটা বড় একটা 44 পৃষ্ঠার আগের উপরের লেখনী সম্পূর্ণ আলাদা। নগরীর পতেঙ্গা এলাকায় 900 একর জায়গার উপর গড়ে উঠবে এই বন্দর। বিশেষ করে 14 মিটারের বেশি প্রাকৃতিক গভীরতার কারণে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ এই বে টার্মিনাল নিয়ে। গভীরতা রক্ষায় ব্রেক ওয়াটার প্ল্যানে আর্থিক সহায়তা দিবে বিশ্ব ব্যাংক। প্রস্তাবিত এই বে টার্মিনাল 3টি ভাগে বিভক্ত হবে। এর একটি যেটি পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর, আর বাকি দুটি যেটি ভাগাভাগি করবে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাইয়ের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী 1225 মিটার দৈর্ঘ্য করে থাকছে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এবং সিঙ্গাপুর পোর্ট অথরিটি। এছাড়া চট্টগ্রাম বন্দরের জন্য থাকবে 1500 মিটার দৈর্ঘ্যের মাল্টিপারপাস জেটি। আবুধাবি পোর্টও এখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। ব্রেক ওয়াটার করতে গেলে এখানে এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের গভর্নমেন্টের সাথে মানে মিনিস্ট্রি অফ শিপিং এর সাথে কাজ করছে। ওয়ার্ল্ড ব্যাংক এটাতে ফান্ডিং করবে। এখানেও প্রায় $1 বিলিয়ন কাছাকাছি হবে। তো বে টার্মিনালকে ঘিরেই তো অ্যাটলিস্ট আমরা দেখতে পাচ্ছি যে $4 বিলিয়ন বিশাল ইনভেস্টমেন্ট আমাদের এখানে চলে আসছে। বিদেশি প্রতিষ্ঠান ছাড়াও এই বে টার্মিনালে একটি ওয়েল টার্মিনাল গড়ে তোলার প্রস্তাব দিয়েছে দেশীয় প্রতিষ্ঠান ইস্ট কোস্ট। বাংলাদেশে জ্বালানি তেলের পাশাপাশি এলপিজি এবং এলএনজির মজুদ সক্ষমতা আরও 2 মাস বাড়ানোর টার্গেট নিয়ে বে টার্মিনালে লিকুইড বাল্ক টার্মিনাল এবং ডিপো স্থাপনে আগ্রহী হয়েছে। প্রায় $3 বিলিয়ন বিনিয়োগে চট্টগ্রাম বন্দরে বে টার্মিনালের 4র্থ জেটি হিসেবে গড়ে তোলা হবে এই লিকুইড বাল্ক টার্মিনাল। বাল্ক টার্মিনালে যেটা হবে সেখানে একটা রিজার্ভার তো অবশ্যই থাকবে, সেটা হচ্ছে মেইন, এবং টার্মিনাল থাকবে যাতে বিদেশ থেকে তেলবাহী জাহাজ আসলে সেগুলো আনলোড করে রাখা যায়, রিজার্ভ হিসেবে রাখা যায়। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1,500 কোটি টাকার পতেঙ্গা কন্টেইনার টার্মিনালও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। লোকটা গভীর বড় কোনো সাফল্য নেই যেখানেই দলের দায়িত্ব নেন অন্তর্কোন্দল ভয়াবহ রূপ ধারণ করে। তারপরও অজানা কারণে চন্দ্রিকা হাথুরু সিংহের প্রতি মুগ্ধ বিসিবি। বড় স্বপ্ন দেখে এবারের বিশ্বকাপে কোচের দায়িত্ব নিলেও চরম ভরাডুবির মাধ্যমে বিশ্বকাপ মিশন শেষ করেছে টাইগাররা। বিশ্লেষকদের পরামর্শ দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হাথুরুর সঙ্গে চুক্তি বাতিল করে দ্রুত বিকল্প খোঁজা, পাশাপাশি পরিবর্তন চান বিসিবিতেও। বিস্তারিত তামিম হোসেনের রিপোর্টে। থ্যাংক ইউ। একটু প্রতিভা দেখছো না? আমার প্রতিভা দেখাইলে সুপারস্টার হতে বাধ্য। আপনি যার সঙ্গে কথা বলছিলেন অনেকেই বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট থেকে শেষ হলো পঞ্চপাণ্ডব অধ্যায়। মাশরাফির বিদায়টা হয়েছে অনেক আগেই, আর জোর করে বিসিবি বিদায় করেছে তামিমকে। অন্যদিকে ভারতে নিজেদের শেষ বিশ্বকাপের আসর খেলে ফেললেন সাকিব মাহমুদুল্লাহ মুশফিক। ক্রিকেট আঙ্গনে একটা বড় গুঞ্জন, সিনিয়র ক্রিকেটারদের পছন্দ করেন না হাথুরু সিংহে। তার ইন্ধনই তো বাদ করেছেন তামিম। সিনিয়ররা যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তার প্রমাণ দিয়েছেন বিশ্বকাপে প্রাথমিকভাবে বাদ করার তালিকায় থাকা মাহমুদুল্লাহ। বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে মুছে ফেলে ঘুরে দাঁড়ানোর সময় এখন টাইগারদের। কিন্তু হাথুরের অধীনে কি সেটা সম্ভব? বিসিবির একসময় সাধারণ সম্পাদক তানভীর মাঝহার তান্না মনে করেন দ্রুত তাকে বিদায় জানানো উচিত। বিসিবির ব্যবস্থাপনারও পরিবর্তন চান তিনি। ফার্স্ট অফ অল দ্য ম্যানেজমেন্ট কমিটি শুড বি ব্রোকেন। আচ্ছা যাও। নাম্বার 2 ইজ দ্যাট যদি ভালো হয় আমি এটার মধ্যে কমার্শিয়াল এলিমেন্ট ঢোকাবো আর লেখককে দিয়ে ঢোকাবো। স্কোয়াডের ভিতরে যে হাথুরু সিংহি এদের একটা যে গ্রুপ আছে এদেরকে পুরো ব্রেক করে আপনার মাথায় কি কমার্শিয়ালিজম ছাড়া কিছু because নাই? they have been the most unsuccessful people I've seen in my life. মুশফিক মাহমুদুল্লাহরা হয়তো অবসরের ঘোষণাটা দিয়ে দিবেন শিগগিরই। তামিমকে নিয়ে এখনো ধোঁয়াশা। আর সাকিব তো নিজেই ঘোষণা দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর থাকছেন না তিনি। সিনিয়র ক্রিকেটারদের নিয়ে তলানিতে হাথুরু। তাহলে ভবিষ্যৎ কি টাইগারদের? টিমটা যদি গঠন করতে হয়, হাথুরু সিংহে যেটা বলেছে যে না আমাকে সময় দেওয়া লাগবে এবং এরা যদি চলে যায় তাহলে আমরা একটা ভালো একটা টিম দাঁড় করাতে পারবে। হাথুরু সিং যেটা চাচ্ছে সেটা করে দেখুক 2 বছরের জন্য। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক 17 কোটি মানুষের প্রত্যাশা। তাহলে ব্যর্থতা পেছনে ফেলে ক্রিকেটাররা কার হাত ধরে নতুন সূচনা করবে, হাথুরু না অন্য কারো? সবাই এখন বিসিবির যুগান্তকারীর সিদ্ধান্তের অপেক্ষায়। কলিম চাচা চায়ের দোকান। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আমার মনে হয় 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আশিস রায় চৌধুরীকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে মামলাটি 6 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার আসামি আশিস রায় চৌধুরী জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 29 অক্টোবর 6 মাসের মধ্যে নিষ্পত্তি না করায় সংশ্লিষ্ট আদালতের বিচারককে শোকজ করেছিলেন আপিল বিভাগ। বনানীর 17 নম্বর রোডের আবেদিন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে 1998 সালের 18 ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে মারা যান নায়ক সোহেল চৌধুরী। এই ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে 1999 সালে 30 জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী 9 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। 5 বছর আগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই খুন করা হয় কামরাঙ্গীরচরের রমজান ওরফে পেট কাটা রমজানকে। আর এই হত্যাকাণ্ড সংগঠিত করতে ভাড়া করা হয় কিলাস। সরাসরি জড়িত 5 জনকে গ্রেফতারের পর ডিবি পুলিশ বলছে এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়েও পিচ্চি মনির ও রমজান গ্রুপের দ্বন্দ্ব ছিল দীর্ঘদিনের। বুলবুল রেজার রিপোর্ট। আচ্ছা, আমাদের গানের লোকেশনগুলো কি রাজধানীর কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায় 17 অক্টোবর রাতে হত্যাকাণ্ডের শিকার হন চামড়া ব্যবসায়ী রমজান ওরফে পেটকাটা রমজান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ মামলাটির ছায়া তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পায়। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত হুকুম ও অর্থদাতা এবং সমন্বয়কারী সহ 5 জনকে গ্রেফতার করার পর কারণ হিসেবে ডিবির সামনে এসেছে 5 বছর আগের আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা। 2017 সালে পিচ্চি মনিরের ভাই মঞ্জুর হত্যার ঘটনা ঘটে। আর ওই হত্যায় জড়িত ছিল রমজান। এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েও রমজান গ্রুপের সঙ্গে মনির গ্রুপের দ্বন্দ্ব ছিল চরমে। সেই হত্যার প্রতিশোধ নিতেই তৈরি করা হয় কিলিং মিশন। এর আগেও রমজানকে 2 বার হত্যার চেষ্টা করা হয়েছিল। যাকে হত্যা করা হয়েছে রমজান, সেও একজন খুনি মাদক ব্যবসায়ী। তাকে হত্যা করার জন্য এর আগে একটা নেওয়া হয়েছিল, তাকে ছুরি করে তার বুক লম্বা করে ফেরে ফেলছিল, কিন্তু সৌভাগ্যক্রমে সে বেঁচে গেছে। পুলিশ বলছে গ্রুপ ভিত্তিক কলহের বলি রমজান। মনির ওরফে পিচ্চি মনিরের যে ভাই মঞ্জুর হোসেনকেও তারা হত্যা করেছে। এলাকার জমি ব্যবসা, মাদক ব্যবসা এবং জমি দখল, এগুলি তাদের মূল তাদের মধ্যে দ্বন্দ্বটা। তারা রিমান্ডে এসেছে আমাদের কাছে। তারা অলরেডি তার সবকিছু তারা স্বীকার করেছেন এবং আমরা তারা যে রমজানকে যে তারা মেরেছেন তারা স্বীকার করেছেন। কুমিল্লায় হলিকেয়ার হাসপাতাল নামে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় সংবাদ সংগ্রহে গেলে ডিবিসির ক্যামেরা পার্সনকে হামলা ও পরে ক্যামেরা ছিনিয়ে নেয় হাসপাতালটির পরিচালক। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। বিস্তারিত বাহার রায়হানের ছবিতে ইশতিয়াক আহমেদের রিপোর্ট। গত 31 অক্টোবর জ্বর, সর্দি ও কাশি নিয়ে 2 মাসের এক শিশুকে ভর্তি করা হয় কুমিল্লা সদরের হলিকেয়ার হাসপাতালে। এই সময় কাইয়ুম নামে হাসপাতালের এক চিকিৎসক তাকে এনআইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেন। 10 নভেম্বর জানা যায় শিশুটি হৃদরোগে আক্রান্ত। পরে রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার জন্যই মারা গেছে শিশুটি। ইকো করার পরে আমরা বুঝছি যে হের কোনে আগে সর্দি কাশি নিউমোনিয়া এগুলো কোনো কিছু ছিল না। মূলত হের সমস্যা ছিল হার্টে। এই ঘটনার সংবাদ করতে গেলে ডিবিসি ক্যামেরা পার্সনের উপর হামলা চালান হাসপাতালটির পরিচালক ডাক্তার মুর্শিদুল আলম। এমনকি ক্যামেরাও ছিনিয়ে নেন। ভিতর থেকে বের হয়ে আইসে জোরে চিল্লাপাল্লা করে আমার ক্যামেরার মধ্যে খাবলা দিয়ে মোর্চা দিল। চিকিৎসক যখন সন্ত্রাসী কাঁধে তারা ক্যামেরা ছিনিয়ে নেবে, তারপর তার হাতে তাকে শারীরিক লাঞ্ছিত করবে, এটা খুবই নিন্দনীয় বিষয়। আমি আমি এই কাজটা করতে চাই। তীব্র নিন্দা জানাচ্ছি এই ধরনের ঘটনার জন্য। অনুমতি না নিয়ে ভিডিও করায় ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি হাসপাতালটির পরিচালকের। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন। ম্যানেজার বলতে স্যার আপনার নেম প্লেট ভিডিও করতেছে। তখন যে দেখেছি ডিবিসির যে ক্যামেরাম্যান করতেছে, তখন আমি ওনাকে তখনও বসে আপনি ভিডিও করেন না, কথা বলেন আমার সাথে। আমি তো আপনাকে কথা বলার জন্য আমার রুমে ডাকছি। তখন আমি ওকে বসে ক্যামেরাটা অফ করেন, আমি ওর ক্যামেরাটা নিয়ে এসে আমার রেখে দিচ্ছি। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেছেন। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। সিডনের 16 বছরেও পুরোপুরি সংস্কার করা হয়নি পটুয়াখালীর মির্জাগঞ্জের বিধ্বস্ত বেড়িবাঁধ। কিছু সংস্কার হলেও নিম্নমানের কাজের অভিযোগ এলাকাবাসীর। তবে সবচেয়ে বেশি প্রয়োজন উঁচু টেকসই বাঁধ এখনো নির্মাণ করা হয়নি। প্রতি বছর ঝড় বৃষ্টিতে আতঙ্কে দিন কাটে উপকূলবাসীর। এ বিষয়ে সবসময়ের মতো গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ড। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন তামের ছবিতে রিপোর্ট। বেচাকেনা না থাকলে বই পড়বে।
2017 সালের 15 নভেম্বর রাতে ঘূর্ণিঝড় সিডরে পটুয়াখালীতে নিহত হন 196 জন, এখনো নিখোঁজ অন্তত 30 জন। ক্ষতিগ্রস্ত হয় 900 কিলোমিটার বেড়িবাঁধ ও সড়ক। তবে 16 বছর পরও এখনো সেই ক্ষত দৃশ্যমান। সিডরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মির্জাগঞ্জ উপজেলা, নিহত হন অন্তত 100। পায়রা নদীতে কোনো টেকসই বাঁধ না থাকায় জলোচ্ছ্বাসে প্লাবিত হয় উপজেলার চরখালী, গোলাখালী, লোহালিয়া সহ নদী তীরবর্তী আরো কয়েকটি গ্রাম। তারপর থেকে কয়েকবার নদীর তীরে জিও ব্যাগ ডাম্পিং করা হলেও নির্মাণ করা হয়নি কোনো বাঁধ। প্রতি বছর বন্যা ও ঝড়ে আতঙ্কে থাকেন স্থানীয়রা। দীর্ঘমেয়াদী উঁচু টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। আমাদের 7 জন লোক মারা গেছে। যদি ওই বেড়িবাঁধ থাকতো তো আর এই মরতো না। এই বেড়িবাঁধ বালু দিয়ে আর বস্তা দিয়ে যায়, কোনোভাবে থাকে। প্রতি বছর আবার এই ঢেউতে পানিতে ভাঙ্গে চুরা আবার যে যেমনটা তেমন হয়ে যায়। এখন আমরা থাকতে পারি না, আকাশে যদি একটু মেঘ বৃষ্টির ভাব বুঝাই তাই আমাদের ডর করে। এই বিষয়ে গত 1.5 দশকেও কোনো স্থায়ী ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। তবে প্রশ্ন করা হলে গতানুগতিক আশ্বাস নির্বাহী প্রকৌশলী। পরিকল্পনা মন্ত্রণালয়ে আমরা একটা স্টাডির জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করেছি, সেটা খুব শীঘ্রই পাস হবে। পাস হলে তখন আমরা স্টাডি বা ফিজিবিলিটি স্টাডি যেটা বলে সেটা কাজ শুরু করব। পটুয়াখালীতে বেড়িবাঁধ রয়েছে 1300 কিলোমিটার। এর মধ্যে বর্তমানে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত 5 কিলোমিটার ও আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় 40 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী। আপনার আয়োজনে নন্দিত কথা সংস্থা খবর আহমেদের 75তম জন্মদিন পালন। 75তম জন্মদিনে তার নাটকের নানা দিক তুলে ধরেছেন রিপোর্টার তাসরিন দিশা। মানুষকে তিনি সহজ এক বোধে আচ্ছন্ন করে রেখেছেন। গল্পের পর গল্পের ফাঁদ পেতে এমন গভীরতর এক শূন্যতায় ভরিয়ে রেখেছেন যে বাংলা সাহিত্য পাঠকদের সাথে তৈরি হয়ে গেছে তার চিরকালীন এক সম্পর্ক। হুমায়ুনীয় ভঙ্গিতে ছোট গল্প, নাটক, সঙ্গীত ও উপন্যাসে তিনি একক ও অনন্য হয়েই আছেন। বাঙালি মাত্রই তার সম্মোহনী শক্তিতে মুগ্ধ। পৃথিবীর বুকে নানা আন্দোলন, নানা সংগ্রামের গল্প অনেকেরই জানা। তবে কোনো নাটকের চরিত্র বাঁচানোর দাবিতে আন্দোলনের ইতিহাস হয়তো পৃথিবীর বুকে একটি। বিখ্যাত সেই চরিত্রের নাম বাকের ভাই। নাটক কোথাও কেউ নেই। নাটকে বোদের মিথ্যা সাক্ষীর বলি হন বাকের ভাই। হন ফাঁসির আসামি, অথচ তিনি সম্পূর্ণ নির্দোষ। আর তাই তাকে বাঁচানোর দাবিতে রাজপথে নামে সাধারণ মানুষ। চরিত্র কতটা জীবন্ত হলে, মানুষ চরিত্রে কতটা ঢুকে গেলে নায়কের মৃত্যুতে শোকাহত হন আপ্লুত। তাই দেখিয়েছেন হুমায়ুন। একটা সময় শাসক গোষ্ঠীর চাপে রাজাকার শব্দটি উচ্চারণ করা যেত না। ঠিক তখন ময়নার মুখে হুমায়ুন সংলাপ তুলে দিলেন, তুই রাজাকার, যা একটা সময় রূপ নেয় জনপ্রিয় স্লোগানে। দেশের মাটিতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয় যুদ্ধাপরাধীদের। এভাবেই হুমায়ুন খুব সরল আর সাবলীল গল্পের মাধ্যমে তুলে আনতেন সমাজের নানাবিধ অসঙ্গতি। সেই গল্পে উঠে আসতো মধ্যবিত্ত সমাজ ব্যবস্থা, চিন্তা ভাবনা। চরিত্র সংলাপ আর পোশাকে তা ছিল বিদ্যমান। তুমি কঙ্কা ফুলি সব একরকম চিকন গলা। ও আচ্ছা। ভবঘুরে হিমু কিংবা সমাজের জটিলতা ও রহস্য উন্মোচনকারী মিসির আলী আমাদের সমাজেরই বাস্তবানুক প্রতিনিধি, আমাদেরই পরিবারভুক্ত চেনা চরিত্র। যদিও তার চরিত্র সংলাপ রচনার মধ্যে আপাত অদ্ভুত এবং উদ্ভট বলে অনেক সময় প্রতিভাত হয়। এর পেছনে আছে ব্যক্তি চৈতন্যের মনোজাগতিক চিরায়ত রহস্য, আছে অ্যাবসার্ড ভাবনা। হিমু ক্যারেক্টারটার মাধ্যমে মধ্যবিত্ত জীবনের যে দুঃখ দুর্দশা, পাশাপাশি মিসির আলীর মাধ্যমে তিনি মনস্তাত্ত্বিক বিভিন্ন বিশ্লেষণ তুলে ধরেছেন, যেটা বাংলা সাহিত্যে খুব একটা দেখা যায় না। মানুষের একদম নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবগুলি উনি তুলে আনার চেষ্টা করেছিল নাটক সিনেমাতে। তিনি যে চরিত্রটা তার লেখার ভেতরে তুলে আনেন, সেটি আবার বাস্তবায়ন করার ক্ষেত্রে পরিচালক হিসেবেও তার একটা অনবদ্য কাজ ছিল। হুমায়ুন বিনোদনের ছলে তুলে ধরেছেন সমাজের আসল রূপ, তুলে ধরেছেন মধ্যবিত্ত বাঙালির যাপিত জীবনের তাবৎ সংকট। তবে জীবনকে সহজ এবং ইতিবাচক করে দেখার বিশিষ্টতা ছিল তার, তাই দর্শকের মনেও দাগ কাটত গভীরভাবে। আমি সেই লেখককে বড় লেখক মনে করি যিনি মৃত্যুর পরেও সমান জনপ্রিয় থাকে, অথবা তার জনপ্রিয়তা আরো বেড়েছে। হুমায়ুন আহমেদের মৃত্যুর পর তার জনপ্রিয়তা বেড়েছে। অসংখ্য চমৎকার চরিত্র সৃষ্টি করেছেন, তার মধ্যে তরুণদের কাছে খুব জনপ্রিয় হিমু চরিত্রটি।
পাশাপাশি তার চলচ্চিত্রগুলো আমরা কখনো নাটকগুলো নাট্যপ্রেমী মানুষরা কখনোই ভুলবেন না। সরি স্যার, আর সময় দেওয়া সম্ভব না, আপনার মিটিং এর সময় হয়ে গেছে। এক অমর সাহিত্যিক। দেশি লেখকের বইয়ের পাঠক সৃষ্টিতেও যেমন ঠিক তেমনি টেলিভিশনে মানুষকে নাটকমুখী করার ক্ষেত্রেও হুমায়ুন আহমেদের তুলনা তিনি নিজে। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। জানাবো দেশের বাইরের খবর। গাজার প্রধান আল শিফা হাসপাতালে কার্যক্রম বন্ধ থাকায় মারা যাচ্ছে ইনকিউবেটরে থাকা একের পর এক নবজাতক। ইসরায়েলি বাহিনীর অভিযানের মুখে হাসপাতালটিতে থাকা 100-র বেশি মরদেহের দাফনও করা যাচ্ছে না। হাসপাতালে কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ইসরায়েলের জ্বালানি নিচ্ছে না হামাস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রিয়জনকে বিদায় দিতে গিয়ে ভেঙে পড়ছেন অনেকে। ইসরায়েলি বাহিনীর অভিযানের মুখে জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। কখনো গাজার উত্তর থেকে দক্ষিণ, আবার কখনো ঠিক উল্টোটা করছেন তারা। জানেন না কি হতে যাচ্ছে তাদের ভবিষ্যৎ। এদিকে গাজার হাসপাতালগুলো ঘিরে বড় ধরনের অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দফায় দফায় চালানো হচ্ছে হামলা। ইসরায়েলের বিমান হামলায় আল শিফা হাসপাতালের কার্ডিয়াক ওয়ার্ড ধ্বংস হয়ে গেছে। আশ্রয় নেয় সাধারণ মানুষকে নিরাপদে বের হতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিদ্যুৎ ও জ্বালানির অভাবে উপত্যকাটির প্রধান দুটি হাসপাতালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয়ের। এমনকি হামলার কারণে আল শিফা হাসপাতালে থাকা 100-র বেশি মরদেহ দাফন করা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে হাসপাতালের জন্য ইসরায়েলের জ্বালানি নিতে চায় না হামাস বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যদিও সংগঠনটি বলছে তারা হাসপাতাল কর্তৃপক্ষ না যে এই ইস্যুতে তেল আবিবের সঙ্গে আলোচনা করবে। এমনকি যে পরিমাণ জ্বালানি ইসরায়েল দিতে চায় তা দিয়ে সর্বোচ্চ 30 মিনিট হাসপাতালের কার্যক্রম চলবে বলেও উল্লেখ করে সংগঠনটি। গাজার হাসপাতালগুলোতে লুকিয়ে আছে হামাসের সদস্যরা বলে অভিযোগ তেল আবিবের। যদিও এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হামাস। এই ছিল সময় সংবাদের। সারা সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। তামিম, আপনাকে ধন্যবাদ। এই আঙ্গুল আমি খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।